ধরো একটা ওয়্যার বা কন্ডাক্টর, এটা ওয়্যার বা কন্ডাক্টর, এটা হচ্ছে পরিবাহী একটা ওয়্যার, হ্যাঁ মানে তার আর কি, পরিবাহী একটা তার। এই তারের এই প্রান্তে বিভব হচ্ছে দিলাম VA, অর্থাৎ এই তারের এখানে পজিটিভ প্রান্ত যুক্ত করেছি আর এই তারে এখানে নেগেটিভ প্রান্ত যুক্ত করেছি, তাহলে এটা হচ্ছে VB। তাহলে এবার আমি বললাম যে এটা হচ্ছে উচ্চ বিভব, তার মানে এখানে এটা হলো উচ্চ বিভব। তাহলে এখানে রাখছে হচ্ছে উচ্চ বিভব, আর এখানে রাখছি আমি নিম্ন বিভব, তার মানে নেগেটিভ প্রান্ত এখানে দিছি নিম্ন বিভব। অর্থাৎ এমনও হতে পারে এখানে 10 ভোল্ট ওখানে 5 ভোল্ট, তাহলে এটা উচ্চ রে নিম্ন। এমন হতে পারে এখানে 40 ভোল্ট ওখানে 20 ভোল্ট, তাহলে উচ্চ নিম্ন। এমন হতে পারে এখানে 40 ভোল্ট ওখানে 0 ভোল্ট, এটা উচ্চ নিম্ন। তাহলে এপাশে উচ্চ আর এপাশে নিম্ন রাখলেই যথেষ্ট। তাহলে এইরকম যদি আমি রাখি, এক পাশে উচ্চ বিভব এক পাশে নিম্ন বিভব, তাহলে আমরা সবাই জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়। এই বিভবের পরিমাণ যত বাড়াতে থাকবো এই প্রবাহিত কারেন্ট তত বেশি থাকবে, অর্থাৎ VA মাইনাস VB, অর্থাৎ বিভব পার্থক্য, এই দুই পাশে বিভব পার্থক্য কারেন্টের সমানুপাতিক। যদি আমি বিভব পার্থক্য বাড়াই তাহলে বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কী হবে, বেড়ে যাবে। তাহলে এর ভিতর দিয়ে যাওয়া প্রবাহিত কারেন্টটা এই যে বিভব পার্থক্যের সমানুপাতিক। এই কথাটা এখন আমরা ওপরে সুন্দর করে লিখে রাখবো। চলো, ওহমের সূত্র কি? ওহমের সূত্র হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। এখানে কিন্তু আমি এই যে এক্সপেরিমেন্ট যখন করব তখন কিন্তু এখানকার তাপমাত্রাটা কী রাখতে হবে, স্থির রাখতে হবে। তাপমাত্রা অর্থাৎ ওয়্যারের ভিতরে যে তাপমাত্রা, এই তাপমাত্রা যাতে আপ ডাউন না হয়। এই ওয়্যারের ভিতরে তাপমাত্রা যদি ধীরে ধীরে বাড়তে থাকে এর কিন্তু তাহলে এক্সপেরিমেন্টটা হবে না। তাহলে তাপমাত্রা কী রাখতে হবে, স্থির। তাহলে স্থির তাপমাত্রায় লিখি, তাহলে এটা কি তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা বা স্থির তাপমাত্রা যে কোনো একটা বললে হচ্ছে। তাহলে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এইটা হচ্ছে আমাদের কি সূত্র বলো? এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র। তাহলে এই যে যা তোমাকে বুঝাইছি সেই তোমার লিখছি। তাহলে স্থির তাপমাত্রার কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য যত বাড়বে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ তত বাড়বে। বিষয়টা বোঝা গেছে বাবা? ওকে, তাহলে এটাকে আমরা একটু উপর দিকে তুলে নেই। এই যে একটু উপর দিকে তুলে নিচ্ছি, একটু উপর দিকে তুলে নেই, এই যে একটু উপর দিকে তুলে নিলাম। এরপর আমরা এখানে নিচে লিখবো। ওকে, কি লিখবেন? এখান থেকে আমি বলবো দুই প্রান্তের বিভব পার্থক্য ΔV। দেখো এটা বড় কিন্তু, আর ওটা কিন্তু ছোট, কারণ ওটা নিম্ন বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব। তাহলে আমরা ওই যে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব দিছি, তাহলে হচ্ছে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য আমি ΔV দিলাম, ΔV সমানুপাতিক আমি লিখবো I। অতএব ΔV সমান আমি দিব হচ্ছে R × I। এই যে এটা হচ্ছে প্রবাহিত কারেন্ট, এটা হচ্ছে তোমার হচ্ছে ΔV হচ্ছে বিভব পার্থক্য। এখান থেকে আমি একটু খেয়াল করে দেখি, R সমান বলবো ΔV ডিভাইডেড বাই I। সো মাচ ইম্পর্টেন্ট। এখানে কিছু কথা লিখতে হবে। আগে আমি বলে নিই, তারপরে তুমি লিখে নিও, দ্রুত গতিতে একটু লিখে নিও, আমরা একটু বলে নিই। ওকে, কি বলবেন? আমরা বলতে চাই আর অর্থাৎ এটার নাম কি স্যার? এটার নাম কি? এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। TANCE, রেজিস্ট্যান্স। যার বাংলা নাম কি? রোধ। তাহলে রেজিস্ট্যান্স বা বাংলা নাম হচ্ছে রোধ। এটা বাংলা নাম হচ্ছে রোধ। তাহলে রেজিস্ট্যান্স যার বাংলা নাম রোধ, তাহলে এটা হচ্ছে রোধ। তাহলে রেজিস্ট্যান্স যার বাংলা নাম হচ্ছে রোধ। রেজিস্ট্যান্স কাকে বলা হয় বা রোধ কাকে বলে? রোধ এটা পরিবাহীর একটা ধর্ম। রোধ এটি পরিবাহীর একটি ধর্ম। পরিবাহীর একটি ধর্ম। রোধ হচ্ছে পরিবাহীর একটি ধর্ম, প্রপার্টিস। হ্যাঁ, কি ধর্ম? পরিবাহীর
মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎকে বাধা দেওয়ার ধর্ম। প্রবাহিত বিদ্যুৎকে বাধা দেওয়ার ধর্ম। বাধা দেওয়ার ধর্ম। তাহলে বাধা দেওয়ার ধর্ম এটাই হচ্ছে আমার কি? রোধ। তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎকে বাধা দেওয়ার ধর্ম হচ্ছে রোধ। যে পরিবাহী যত বেশি বাধা দেবে তার রোধ তত বেশি। তাহলে রোধ কেন সৃষ্টি হয়? এই আর রোধ কেন সৃষ্টি হয়? এই রোধ কেন সৃষ্টি হয়? কেন সৃষ্টি হয়? কারণ দেখো, পরিবাহীর মধ্যে যে কোনো ইলেকট্রন বা বিশেষ করে ইলেকট্রনগুলো অল টাইম মুক্তভাবে ঘোরাফেরা করে। তো এরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এই ইলেকট্রনগুলো তো স্মুথলি যেতে পারে না। তাহলে কীভাবে যায়? একটার সাথে আরেকটা সংঘর্ষ করে। আর সংঘর্ষ করে যেখানে যেতে হয় সেখানে বাধা থাকবে, যেখানে সংঘর্ষ হবে সেখানে কি থাকবে? বাধা থাকবে। তাহলে এই যে ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় এর ভিতর দিয়ে যখন ইলেকট্রন যাবে, উল্টা আমরা জানি নিম্নবিভব থেকে উচ্চবিভব দিকে ইলেকট্রন যায়। এদিকে যখন ইলেকট্রন যাবে তখন এই পরিবাহীর অন্য ইলেকট্রন বা অন্য নিউক্লিয়াস বা পরমাণুর সাথে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হয়ে ইলেকট্রন স্মুথলি যাবে না, বাধা পেয়ে যাবে। তো ওই বাধার পরিমাণ যত বেশি হবে তত প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কম হবে। বাধা বেশি, প্রবাহিত বিদ্যুৎ পরিমাণ কম, এটাই হচ্ছে। তাহলে কেন হয়? কারণ হচ্ছে কি? পরিবাহীর মধ্যে সংঘর্ষের ফলে, পরিবাহীর মধ্যে ইলেকট্রনের সংঘর্ষের ফলে, ইলেকট্রন এর সংঘর্ষের ফলে রোধ সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে রোধ সৃষ্টি হয়। দাঁড়াও, আমি আগে বলে নেই, তারপরে সৃষ্টি হয়, রোধ সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয় সেটা আমরা লিখে দিলাম। এবার এই রোধ, এই যে তুমি দেখতে পাচ্ছ আর সমান ডেল ভি ডিভাইড বাই আই, এই সমীকরণ দেখে তোমার কাছে মনে হতে পারে যে পরিবাহীর মধ্যে রোধ মানে বিদ্যুৎকে বাধা দেওয়ার ধর্মটা বুঝি ডেল ভি এবং আয়ের উপর নির্ভর করে। কিন্তু এটা আমরা স্থির তড়িতে ওই যে ইয়েতে বুঝাইছি বাবা, ধারকত্বতে বুঝাইছি যে এই সমীকরণের মাধ্যমে শুধুমাত্র পরিবাহীর মধ্যেকার রোধ নির্ণয় করতে পারবা এই সমীকরণের মাধ্যমে। কিন্তু এর মানে এই না যে আর কি আর কমা এটা ডেল ভি ও আই এর ওপর নির্ভর করে, তা না। কিন্তু তার মানে ডেল ভি ও আই এর ওপর নির্ভর করে না। তাহলে রোধ কার উপর নির্ভর করে? তাহলে ডেল ভি এবং আয়ের উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তাহলে রোধ এইটা নির্ভর করে চারটি জিনিসের উপর। মনে থাকবে কটা জিনিস? চারটা জিনিস। তাহলে রোধ নির্ভর করে কটার উপরে? নির্ভর করে চারটি জিনিসের উপরে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে চারটা জিনিসের উপর নির্ভর করে। এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্যের উপরে রোধ নির্ভর করে। তাহলে যে পরিবাহী আমি নিব তার দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, অনেকক্ষণ ধরে বাধা পাবে, রোধ তত বেশি হবে। তাহলে দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দুই নাম্বার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তারপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তারপরে কার উপর নির্ভর করে? তিন নাম্বার উপাদানের উপর নির্ভর করে। উপাদান, এক উপাদানের মধ্যে রোধ এক রকম। দুই নম্বর, চার নম্বর কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপরে। যত আমি তাপমাত্রা যত বাড়াবো অনুসরণের মধ্যে তত সংঘর্ষ বেশি হবে, ইলেকট্রন তত কাঁপাকাঁপি করবে, তত সংঘর্ষ করবে, আর তত ইলেকট্রন যেতে বাধাপ্রাপ্ত হবে। ইলেকট্রন যেতে বাধাপ্রাপ্ত হলে উল্টা দিকে বিদ্যুৎ প্রবাহে বাধাপ্রাপ্ত হবে। তাহলে এই চারটা জিনিসের উপরে রোধ নির্ভর করে। কিন্তু বলা যাবে না রোধ ডেল ভি এবং আয়ের উপর নির্ভর করে। তবে এই সমীকরণের সাহায্যে রোধ মাপা যাবে। এই সমীকরণের সাহায্যে রোধ মাপা যাবে, রোধ পরিমাপ করা যাবে যে কোন পরিবাহী রোধ কত। রোধ পরিমাপ করা যাবে। তাহলে এই সমীকরণের মাধ্যমে রোধ শুধুমাত্র কি করা যাবে? রোধ পরিমাপ করা যাবে। তাহলে এই সমীকরণের মাধ্যমে রোধ কি করা যাবে? সমীকরণের মাধ্যমে রোধ পরিমাপ করা যাবে। কিন্তু তার মানে এই না যে এটার উপর নির্ভর করে। কেন নির্ভর করে না? যত আমি বিভব পার্থক্য যত বাড়াবো তত প্রবাহিত কারেন্ট বাড়বে। কিন্তু আলটিমেটলি যে আমি একটাকে স্থির রেখে আরেকটা বাড়াতে পারবো না। আমি এখানে বিভব পার্থক্য বাড়াই দিলে অটো এখানকার কারেন্ট বেড়ে যাবে। আমি এখানকার কারেন্টকে কোনোদিনও কি রাখতে পারবো না? স্থির রাখতে পারবো না। বিষয়টা এমন, আমি
আর সমান সমান বিষয়টা এমন, একটু লাল কালি দিয়ে লিখি, এইটা তোমার না তুললেও চলতেছে বা সাদা কালিগুলো তুলতে হবে। আর সমান সমান ধরো আমি বিভব পার্থক্য দিচ্ছি 10 ভোল্ট, এর মধ্যে প্রবাহিত কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে রোধ কত? এই পরিবাহীর রোধ কত? 5। এবার আমি যদি বিভব পার্থক্য বাইরে যদি 20 ভোল্ট দেই, অটো এখানে আমি দেখবো 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, প্রবাহিত কারেন্টের পরিমাণ বেড়ে গেছে ওহমের সূত্র অনুযায়ী। তাহলে আবার কাটলে আবার কত হচ্ছে? 5। আমি যদি এমনটি করি, ধরো আমি এখানে দিলাম 5 ভোল্ট বিভব পার্থক্য, আমি দেখবো কারেন্ট কমে কত যাচ্ছে? 1। আবারও ভাগ করলে কত হচ্ছে? 5। তার মানে একটাকে স্থির রেখে আর একটা বাড়ানো সম্ভব না, তাই বলতে পারবো না কখনোই যে এটার উপর ডিপেন্ড করে, মানে এই সমীকরণের উপরে রোধ ডিপেন্ড করে যে আর আয়ের ব্যস্তানুপাতিক ডেল ভির সমানুপাতিক, এগুলো বলতে পারবো না। এই সমীকরণের সাহায্যে তবে রোধ মাপতে পারবো। তো কার উপর নির্ভর করে আমাকে বলেন দেখি? এই যে 4টে জিনিসের উপর নির্ভর করে, সে তো বলেই নিলাম। দৈর্ঘ্যের উপর, প্রস্থের ক্ষেত্রফলের উপর, উপাদানের উপরে, এক এক উপাদানের রোধ এক এক রকম। এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাক আর না যাক, এই পরিবারের মধ্যে দিয়ে এই পরিবারের রোধ থাকবেই, বিদ্যুৎ গেলেও থাকবে না গেলেও থাকবে। রোধ দেয় সৃষ্টিকর্তা। এক এক পরিবাহীকে কথা, এই তোর নাম কি রে? আমার নাম স্টিল। তোর দৈর্ঘ্য কত? এত। তোর প্রস্থের ক্ষেত্রফল কত? এত। এই যা তোর রোধ যা এত। এই কয়ে পৃথিবীতে পাঠিয়ে দিছে। কে পাঠিয়ে দিছে? সৃষ্টিকর্তা। তাহলে ওর মধ্যে বিদ্যুৎ গেলেও রোধ থাকে, বিদ্যুৎ না গেলেও রোধ থাকে। আমি চার্জ জমা করলেও ধারকত্ব থাকে, চার্জ জমা না করলেও ধারকত্ব থাকে। এই যে ধারকত্ব এবং রোধ, এটা দেয় কে? এটা কার বৈশিষ্ট্য? ধারকত্ব এবং রোধ দুটোই কার বৈশিষ্ট্য? পরিবাহীর বৈশিষ্ট্য। এটা কে দেয়? এর মধ্যে আগে থেকে দিয়ে রাখছে কে? সৃষ্টিকর্তা, গড আগে থেকে দিয়ে রাখছে। তার মানে এটা আমি তোমাকে বললাম। তার মানে এই সমীকরণের সাহায্যে কখনোই কিন্তু কি মাপা যাবে না বলো? সমীকরণের সাহায্যে রোধ মাপা যাবে, কিন্তু বলা যাবে না যে রোধ জিনিসটা ডেল ভি এবং আয়ের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? রোধ নির্ভর করে এই 4টা জিনিসের উপরে। বিষয়টা ক্লিয়ার? যত দ্রুত সম্ভব তুলে নিবা, যত দ্রুত সম্ভব। ওকে, এটি পরিবাহীর একটি ধর্ম। চেঞ্জ করে দিচ্ছি, এইটা এটা পরিবাহীর একটি ধর্ম। এই ধর্ম কথাটা ভুলে গেছি, মুখে মুখে লেখি নাই। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎকে বাধা দেওয়ার ধর্ম। কি ধর্ম? বাধা দেওয়ার ধর্ম। আর কেন সৃষ্টি হয়? পরিবাহীর মধ্যে ইলেকট্রনের সংঘর্ষের ফলে রোধ সৃষ্টি হয়। এবার চলো ওহমের সূত্রের একটা গ্রাফ দেখবো। কি দেখবেন এবার? এবার দেখবো আমরা গ্রাফ। গ্রাফ এবার দেখবো আমরা গ্রাফ। তো গ্রাফটা হচ্ছে কি, একটু খেয়াল করো। আমরা এখন কি দেখলাম? আমরা দেখেছি ডেল ভি সমান সমান আর আই, এটা দেখছি। অতএব আমি কি বলতে পারি না আর সমান সমান ডেল ভি বাই আই? বলতে পারি কি না? অবশ্যই বলতে পারেন। এটাকে যদি আমি কাজ করি, একটু খেয়াল করো বাবা, ওয়াই অক্ষ বরাবর বসাবো ডেল ভি, আর এক্স অক্ষ বরাবর বসাবো আই। এটা বরাবর এক্স অক্ষ বরাবর, এটা বসাবো ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই এম এর দায়িত্ব পালন করে তো দুর্ভোগ। এটা কতক্ষণ দুর্ভোগ থাকে? যখন তাপমাত্রা স্থির থাকে। তাহলে স্থির তাপমাত্রায় আমি গ্রাফ টাকাচ্ছি। তাহলে এমটা ধরবো আমি, আর এর জায়গা দখল করবে কে? এম। তাহলে নিচের এটা কি সমীকরণ? মূলবিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে উপরে ওটা কি সমীকরণ হবে? মূলবিন্দুগামী রেখার সমীকরণ। একবারে সস্তা জিনিস, একদম সস্তা জিনিস। এটা আমার হলো এই, এটা হচ্ছে আমার, এটা দিলাম এই, আর এটা দিলাম আমার এই। ওকে স্যার, এটা এই। ওকে স্যার, এবার এই বরাবর আমরা কি রাখছি? এই বরাবর ওয়াই অক্ষ বরাবর আমরা রাখছি ডেল ভি, আর এক্স অক্ষ বরাবর আমরা রাখছি আই। তাহলে আমার সমীকরণ সরলরেখা ইয়েটা হবে আমাদের মূলবিন্দুগামী সরলরেখা হবে। এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হবে। এটা হবে বাবা এইটা, খেয়াল করো এইটা। ক্লিয়ার? এইটা। তাহলে এটা হবে এটা আমার। ওকে, সব ঠিক আছে তো? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এবার আমাকে একটু খেয়াল করো, এটাই কিন্তু সেই রেখা, এর ঢাল একটু দেখি তো এটা কত, এবং সেই সাথে দেখতে চাই এটা কত। ওকে স্যার, কি দেখতে চান? এটা কত? তো বলো। হ্যাঁ, এটা। ও গো, বলেন স্যার এটা কি গো? থিটা। এই বরাবর কি আছে গো? ডেল ভি। আর নিচে এই বরাবর কি আছে গো? আই। তাহলে এর ঢাল কত হয় দেখে আসি তো। তাহলে ডেল ভি বনাম আই গ্রাফের ঢাল কত হয়? আর এই রেখার নাম কি? এই রেখার নাম ডেল ভি সমান সমান আর আই। এই রেখার নাম, যার ঢাল হচ্ছে
আর তখন ঢালটা দেখতে চাই, তাহলে ঢাল আমরা বলবো ঢাল এম সমান সমান আমরা কি জানি একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, আমরা জানি এই কোণের মানও যা ওই কোণের মানও তাই, কারণ এটার ওটা কি কোণ একান্তর না অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে ঢাল সমান সমান আমি লিখবো ট্যান থিটা সমান সমান আমি লিখবো লম্ব ডিভাইড বাই ভূমি, লম্বের মান ডেল ভি আর ভূমির মান আই। এখান থেকে তো ট্যান থিটার মান বের করতে পারি লম্ব ডিভাইড বাই ভূমি থেকে, এই যে ত্রিভুজের ইয়ে থেকে লম্ব ডিভাইড বাই ভূমি থেকে। ওকে, আর ডেল ভি বাই আই মানে দেখো এখানে লেখা আছে আর, তাহলে আমরা ফলাফলে কি আসতে পারি, ফলাফলে আসতে পারি ডেল ভি বনাম বনাম আই গ্রাফের 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 ঢালকে ঢালকে রোধ বলে, এই ফলাফলে আসতে পারি, এই ফলাফলে আসতে পারি। ঢাল বেশি তো রোধ কি বেশি, তাহলে এটা গেল, এটা গেল রোধ বলে। এখন একটা কাজ করবেন, কি কাজ করব আমরা দেখো এই যে কুচিত করব, এই কুচিত করে এটাকে এই যে এখানে নিয়ে আসবো। ওকে স্যার নিয়ে আসেন, নিয়ে আসার পর আমরা একটা কাজ করব, এটাকে আমরা আউট করে দিব, আউট করে দেওয়ার পর এটাকে আমরা এক কাজ করব, এই এই দিব হলুদ দেই, এইটা একটা দেব লাইন, তারপরে লাইন দেব হচ্ছে আমরা একটা লাইন দেব, এটা হচ্ছে লাল দেই, এটা একটা দেব, তারপরে হচ্ছে আমরা আরেকটা পরিবাহী দেই, এটা দেই। ওকে, এটা দিলাম, এই পরিবাহী এটার নাম দিলাম ডেল ভি আর এটার নাম দিলাম আই, এই পরিবাহীর নাম দিলাম এ, ওটার নাম দিলাম বি, উল্টাপাল্টা এটার নাম দিলাম সি। এর এই এ পরিবাহীর রোধ হচ্ছে আর এ, বি সি পরিবাহীর রোধ হচ্ছে আর সি, বি পরিবাহীর রোধ হচ্ছে আর বি। এবং আমি একটা কোশ্চেন করলাম কোন পরিবাহীর রোধ সর্বোচ্চ, কোন পরিবাহীর রোধ সর্বোচ্চ, পরিবাহীর রোধ সর্বোচ্চ, এইটা একটু আমাকে খেয়াল করতে হবে, সর্বোচ্চ। হ্যাঁ, তাহলে কোন পরিবাহীর রোধ সর্বোচ্চ, সর্বোচ্চ, তাহলে এইটা আমরা জানতে চাইলাম যে কোন পরিবাহীর রোধ সর্বোচ্চ। তাহলে বাবা তখন এই প্রবলেমটা সলভ করতে এটা ধরা লাগবে থিটা 1, আর ওই কোণটা ধরা লাগবে থিটা 2, আর এই কোণটা ধরা লাগবে আমার থিটা 3, তাই না বাবা? তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোণকে সৃষ্টি করছে থিটা 3, তাহলে বড় কোণ হচ্ছে থিটা 3 গ্রেটার দেন থিটা 2 গ্রেটার দেন থিটা 1, থিটা 1 সবচেয়ে ছোট, লেস দেন, এগুলো আর কি গ্রেটার দেন না লেস দেন। হ্যাঁ, যার থিটা 3 বড় তার ট্যান থিটা 3 কী হবে বেশি, তাহলে ট্যান থিটা 3 গ্রেটার দেন ট্যান থিটা 2 সরি লেস দেন ট্যান থিটা 1, তাহলে ট্যান থিটা 1। যার থিটা বড় ওই যে ট্যান থিটাতে হাল, তাহলে যার ঢাল বেশি, যার ট্যান থিটা বেশি তার রোধ বেশি। তার মানে আমরা লিখতে পারি থিটা 3 কার জন্য, আর বির জন্য, তাহলে আর বি লেস দেন আর, এটা কার জন্য থিটা 2 হচ্ছে আর সির জন্য, আর সি লেস দেন এটা হলো আর এ, তার মানে সর্বোচ্চ রোধ কার, আর বির। ক্লিয়ার? দ্রুত দূরে লিখে দাও দ্রুত। এবার কাহিনী শোনো, ওই ছেলেটা কি ভালো বলবো না খারাপ বলবো, বলো তুমি বলো কি চাও, তুমি কি বলবো? ছেলেটা ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একে একটু টাকা দেয়, ওকে একটু মুড়ি খাওয়ায়, কাউকে বেশি হয়ে যাচ্ছে নাকি? তো ভালো মানুষ, এক কথায় ভালো মানুষ। কত পার্সেন্ট ভালো স্যার? 90% ভালো। তাহলে তো অন্তত 10% কি আছে, খারাপ আছে। আমি বলতে চাই যে পরিবাহের মধ্যে তো হুড় করে কারেন্ট যায়, তার মানে ওর রোধ কম, রোধ কম মানে ওর মধ্যে পরিবাহিত হয় বেশি, আর রোধ বেশি মানে ওর মধ্যে পরিবাহিত হয় কম। তাহলে রোধের আর একটা উল্টা, রোধ যদি খারাপ হয় আর একটা ভালো গুণ আছে যার নাম পরিবাহিতা। তাহলে একটা হচ্ছে কন্ডাক্টেন্স আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন আমার চলে আসবে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সটা আমি এভাবে নিয়ে আসতে চাচ্ছি। কীভাবে নিয়ে আসতে চাচ্ছেন? এভাবে নিয়ে আসতে চাচ্ছি। দেখো একটু, কন্ডাক্টেন্সটা আমি এভাবে নিয়ে আসতে চাচ্ছি। ওহমের সূত্রর বিপরীত রূপ কি? ওহমের সূত্রের বিপরীত কি লিখতে পারি? বিপরীত রূপ কি লিখতে পারি? ওহমের সূত্রের বিপরীত রূপ কি লিখতে পারি? এই স্যার বিপরীত রূপ লিখতে পারেন, ওটি তো লিখছিলেন ডেল বি সমানুপাতিক আই, তাহলে এবার লেখেন আই সমানুপাতিক ডেল বি। তাহলে এটা উল্টো করে লেখা,
ওহমের সূত্রটা উল্টো করে লেখা, ওহমের সূত্র উল্টো করে রাখা। তাহলে এবার একটু খেয়াল করো, এখান থেকে যদি আই লিখি তাহলে আই সমান সমান সমানের বাদ উঠে দেব জি, আর এখানে লিখবো ডেল ভি। এখন মনে রাখো সেটা হচ্ছে এই জির নামই হলো ইএচ, এর নাম হলো পরিবাহিতা, পরিবাহিতা। তাহলে এটা হচ্ছে পরিবাহিতা, এর ইংরেজি নাম হচ্ছে কন্ডাক্টেন্স, টেন্স, কন্ডাক্টেন্স, পরিবাহিতা, কন্ডাক্টেন্স। এটা হচ্ছে রোধের উল্টোটা। তাহলে এর সাথে রোধের সম্পর্ক কি বলো? নো, তোমরা কি বলেছো জানো? কি বলেছি স্যার? ব্যস্তানুপাতিক বলেছো, কিন্তু আমি কি বলি দেখো, রোধের সাথে, রোধের সাথে, এটা একটা ট্র্যাপ ছিল তোমার, রোধের সাথে পরিবাহিতার বা পরিবাহিতার সম্পর্ক, সম্পর্ক নট ব্যস্তানুপাতিক, সম্পর্ক হচ্ছে বিপরীত। কি সম্পর্ক? বিপরীত। হ্যাঁ হ্যাঁ, তার মানে রোধ বাড়লে পরিবাহিতা কমে, পরিবাহিতা বাড়লে রোধ কমে, পরিবাহিতা বেশি দেয় রোধ কম। খুশি কেন তো? ছি। এবার একটু দেখো, রোধের সাথে পরিবাহিতার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। হ্যাঁ স্যার একটু প্রমাণ করেন দেখি, ব্যস্তানুপাতিক প্রমাণ করেন। প্রমাণ করতেছি, ইয়া বিপরীত সম্পর্কে একটু প্রমাণ করেন। প্রমাণ করছি দেখো একটু, প্রমাণ করতেছি দেখো একটু। আচ্ছা তুমি কি জানো ডেল ভি সমান সমান আর আই এর চার? তাহলে আর সমান সমান তুমি কি লিখবা? ডেল ভি বাই আই এর চার। এটা হলো 1 নম্বর সমীকরণ, এর চার। এবার একটু খেয়াল করো, খেয়াল করো, তাহলে আই সমান সমান তুমি কি লিখো? জি ইন্টু ডেল ভি এর চার। তাহলে জি মানে তুমি কি লিখবা? আই ডিভাইডেড বাই ডেল ভি এর চার। তাহলে ওদের মতো যদি এটা বানাতে চাই তাহলে এটি লেখা হচ্ছে 1/g সমান সমান উপরে দাও ডেল ভি, নিচে দাও আই, এটাকে দাও তুমি 2 নম্বর সমীকরণ। এর চার 1 ও 2 থেকে কি পাচ্ছি দেখো তো, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে কি পাই? এটিও ডেল ভি বাই আছে, এটিও ডেল ভি বাই আছে। তাহলে আমি 1 ও 2 থেকে পাচ্ছি আর সমান সমান 1/g। সমানুপাতিক জানো? আর সমানুপাতিক 1/g হলে এটা তুমি কি বলতা? যে রোধের সাথে সম্পর্ক কি? সমানুপাতিক, কিন্তু এটা তো না। তাহলে সম্পর্ক কি? বিপরীত। এটাই উপরে লেখা হয়েছে, এটাই উপরে লেখা হয়েছে। দ্রুত এবার আমি গ্রাফ, এবার আমি গ্রাফ, এবার আমি গ্রাফ এই এই দাঁড়াও, লিখবা না আগে, আমি গ্রাফটাকে রিপ্রেজেন্ট করি। ওকে স্যার রিপ্রেজেন্ট করেন। এতক্ষণ তুমি কি দেখলা? এই এতক্ষণ তুমি কি দেখলা? স্যার এতক্ষণ আমি দেখলাম গ্রাফে, হ্যাঁ গ্রাফ হবে এখন। এতক্ষণ তুমি কি দেখলা? স্যার এতক্ষণ আমি দেখলাম যেটা, সে হচ্ছে আই সমান সমান জি ইন্টু ডেল ভি, ওহমের সূত্রের বিপরীত রূপ হচ্ছে এটা। জি হচ্ছে কি? রোধের উল্টোটা, বিপরীত দেখে আসলাম, রোধের উল্টোটা। ওকে, অতএব আমি এখান থেকে জি সমান সমান কত বলবো? আই ডিভাইডেড বাই ডেল ভি। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এবার যদি আমি এক কাজ করি, কি কাজ? এটা যদি এইভাবে সাজাই, ওয়াই অক্ষ বরাবর বসাবো আই, এক্স অক্ষ বরাবর বসাবো ডেল ভি, আর এই জির দায়িত্ব পালন করবি এম। তাহলে বিষয়টা কেমন লাগে দেখি তো একটু। তাহলে স্যার জি স্যার জি স্যার জি স্যার, তাহলে চলো একটু জিটা কেমন লাগে দেখতে। তখন লাগবি আমার এটা দেখতে লাগবি এইটা। ইয়েচ্ছার, তাহলে এখানে খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে কি করছেন? আমরা ওয়াই অক্ষ বরাবর বসেছি আই, এক্স অক্ষ বরাবর বসেছি ডেল ভি, আর তখন আমাদের এই এটা হচ্ছে থিটা, এই বরাবর আছে আই আর এই বরাবর আছে ডেল ভি। তাহলে এর ঢাল কত, অর্থাৎ এই রেখার ঢাল কত? আর রেখা কত? আই সমান সমান জি ইন্টু ডেল ভি। এর ঢাল কত? এর ঢাল ঢাল এম সমান সমান আমরা দেবো হচ্ছে ট্যান থিটা। হ্যাঁ, কোনো একটা রেখা এক্সকে ধনাত্মক দিয়ে যে কোন উৎপন্ন করে তার ট্যান থিটাকে বলা হয় ওই রেখা ঢাল। তাহলে এটা সমান সমান বলবো আই ডিভাইডেড বাই ডেল ভি। আই ডিভাইড বাই ডেল ভি মানে ওপরে দেখো এটার নাম হচ্ছে জি, আর জির নাম পরিবাহিতা। এটাই হচ্ছে একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। খেয়াল করতে হবে আই বনাম ডেল ভি দিয়েছে নাকি ডেল ভি বনাম আই দিয়েছে।
খেয়াল করতে হবে, এখানে ভুল হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। কি তাহলে কি মনে রাখতে হবে স্যার? আমাকে মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে, আই বনাম ডেলভি গ্রাফের ঢালকে রোধ বলে। ইসরে পরিবাহিতা বলে, পরিবাহিতা বলে। এইটা এতে একটা ট্র্যাপ বানানো যায়। কি ট্র্যাপ বানানো যায়? এই যে এরকম ট্র্যাপ বানানো যায়, একটু খেয়াল করো ভাই, এরকম একটা ট্র্যাপ বানানো যায়। এই ইচ্ছার, এবার একটু খেয়াল করো, এই ওকে, এরপরে হ্যাঁ খেয়াল করো, এই তারপরে এই খেয়াল করো, হ্যাঁ ইচ্ছার ইচ্ছার, এরপর দেবো ইচ্ছার, এটা দিয়ে এইখানে দেবো একটা, বাবারে ওকে, এই যেটা দিব ওকে। এবার দেওয়ার পর আমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে, দেখতে বিশ্রী লাগতেছে, একে ছোট্ট করে গেলেও বিপদ, তাহলে কাজ করি, এটাকেই বরং বড় করে দেই, দেখতে সুন্দর লাগবে নি, দূর থেকেও দেখা যাবে নি। বাহ 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 বাহ। তাহলে কি হলো? এটা হলো ডেলিভি, এটা হলো আই, এটার নাম হচ্ছে এ, এটার নাম বি, এটার নাম সি। এবার আমি এখানে কিন্তু ট্র্যাপ তোমাকে একটা ফেলে দিয়েছি। কি ট্র্যাপ ফেলে দেবো? এবার আমি বলবো কোন পরিবাহীর কোন পরিবাহীর পরিবাহিতা বেশি। তাহলে কোন পরিবাহিতা বেশি, এটা না দিয়ে হ্যাঁ এটা দেবো না আমি, কোন পরিবাহীর আমি দেবো রোধ বেশি। বলো কোন পরিবাহীর রোধ বেশি হবে? এইটা ইয়াচ। তার মানে তোমাকে খেয়াল করতে হবে, আই বনাম ডেলভি দিছে, তাহলে এর যে ঢাল θ1 θ2 θ3, যার ঢাল বেশি তার পরিবাহিতা বেশি, তাহলে পরিবাহিতা কার বেশি? তাহলে এর পরিবাহিতা হচ্ছে জি সি, আর রোধ হচ্ছে আর সি। এর পরিবাহিতা হচ্ছে জি বি, আর রোধ হচ্ছে আর বি। এর পরিবাহিতা হচ্ছে জি এ, রোধ হচ্ছে আর এ। এর পরিবাহিতা জি এ, রোধ হচ্ছে আর এ। তাই তো? তাহলে বলো তো কি কোনটার পরিবাহিতা বেশি? কারণ আই বনাম ভি গ্রাফের তাহলে পরিবাহিতা বলে, তাহলে আমাদের পরিবাহিতা জিসি বেশি। তাহলে জিসি গ্রেটার দেন জিবি গ্রেটার দেন জি এ। তাহলে এক কাজ করো, যার জিসি বেশি তার রোধ কম, ওই যে বিপরীত সম্পর্ক। তাহলে আমি লিখবো এখানে বি আর সি লেস দেন আর বি লেস দেন আর এ। এই যে রোধ সবচেয়ে বেশি হচ্ছে এর। এটা তোলো, তাড়াতাড়ি তোলো। ওহমের সূত্র শেষ হয়ে গেল। এবার হলো রোধের নির্ভরশীলতা। ইতিমধ্যেই তোমাকে বলে নিছি রোধ কার কার উপর নির্ভরশীল। রোধের নির্ভরশীলতা আমি শুধু টেনে চলে যাব, এটা 9 টেনেও ছিল। রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, কারণ অনেকক্ষণ ধরে সংঘর্ষ হবে। দৈর্ঘ্য যত বেশি রোধ তত বেশি। তবে এই কথা তুমি তখনই লিখতে পারবা যখন তাপমাত্রা উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির। প্রস্থচ্ছেদের, কারণ ওটার উপর তো নির্ভর করে। তাহলে বাদ বাকি তিনটা স্থির যদি থাকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাদ বাকি তিনটা যদি স্থির থাকে, তখনই তুমি কেবলমাত্র লিখতে পারবা রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। বাদ বাকি তিনটে চারটের উপর যে নির্ভরশীল,
তাহলে তিনটাকে স্থির রাখে একটা দিয়ে সংজ্ঞায়িত করতে হবে। তাহলে আর একটা উপর নির্ভরশীল আর ব্যস্তানুপাতিক 1/a। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে তত ইলেকট্রন স্বাচ্ছন্দ্য বোধ করে ভিতর দিকে চলে যাবে, তাহলে রোধ তত কমবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি তত রোধের পরিমাণ কম। তাহলে এটা তুমি কখন লিখতে পারবা? যখন তাপমাত্রা তারপরে কি বাবা উপাদান তারপরে দৈর্ঘ্য, এটা যখন আমাদের কি থাকবে, এটা যখন স্থির থাকবে তখন তুমি এটা লিখতে পারবা, এই কথা লিখতে পারবা। ওকে, আমরা কিন্তু এগুলো কার জন্য আলোচনা করছি? পরিবাহের জন্য। অর্ধপরিবাহীর ঘটনা কিন্তু উল্টা। অর্ধপরিবাহী আমরা সেমি ঘটককে দেখবো যে অর্ধপরিবাহীর যদি তাপমাত্রা বাড়ায় রোধ আরও কমে যায়, আর পরিবাহের জন্য তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায়, কারণ সংঘর্ষ বাড়ে। আচ্ছা, তাহলে এই দুটোকে কম্বাইন করলে আমরা কি লিখতে পারি? এই দুটোকে কম্বাইন করলে আমরা লিখতে পারি এই সমীকরণ আর এই সমীকরণ কম্বাইন করলে আমরা কি লিখতে পারি বাবা? সমীকরণ দুটো কম্বাইন করলে আমরা যেটা লিখতে পারি সে হচ্ছে এটা লিখতে পারি। একটু খেয়াল করো, কম্বাইন করলে আমরা লিখতে পারি আর সমানুপাতিক L/A। এটা তুমি কখন লিখতে পারবা এই সম্পর্ক? যখন তাপমাত্রা ও উপাদান এটা কি থাকবে, এটা স্থির থাকবে, তখনই তুমি মাত্র এই সূত্র লিখতে পারবা। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। এবার আমি লিখব আর সমান রো L/A। রো সমান আমি লিখব RA/L। স্টপ রাইটিং। হোয়াট ইজ রো? রো এটা তো দেখে বোঝা যাচ্ছে সমানুপাতিক উঠে দিয়ে বসাইছি। তাহলে এটাকে আমি বলতে পারি 1 নাম্বার সমানুপাতিক ধ্রুবক। তাহলে এটা লিখবো আমি সমানুপাতিক ধ্রুবক। আবার 2 নম্বর লিখবো আপেক্ষিক রোধ। এই কথাগুলো না জানার কারণে কিন্তু অনেক ঝামেলা হয়। আপেক্ষিক রোধ। আরও লিখবো আমি এর নাম 3 নাম্বার রোধকত্ব। 4 নাম্বার লিখবো আমরা রেজিস্টিভিটি। তুমি যেটা মনে রাখো, রোধ কন্ডাক্টেন্স, রোধের বিপরীত কন্ডাক্টেন্স, এটার বিপরীত এটা কি রেজিস্টিভিটি, এর একটা বিপরীত আছে কন্ডাক্টিভিটি। রোধের থেকে বাইরে যাচ্ছে না, তাহলে এর একটা বিপরীত আছে কিন্তু রোধের বিপরীত, রোধের যে রেজিস্ট্যান্স তার বিপরীত কন্ডাক্টেন্স। আর রেজিস্টিভিটি এতে বাইরে আসলো, তাহলে ওর থেকে 0 থেকে বের আসবি কন্ডাক্টিভিটি, রাইট? তাহলে এটা আমি তোমাকে বললাম, বোঝা গেছে তো? এটুকু বোঝা গেছে তো? ওকে স্যার, এটুকু বোঝা গেছে স্যার। এবার আমাকে বলো, এই যে তুমি দেখতে পাচ্ছ এটা কি আপেক্ষিক রোধ। এটার নাম কি? আপেক্ষিক রোধ। ওটার নাম আছে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা, যাই হোক ওটা পরে যাচ্ছি। এটা হচ্ছে আপেক্ষিক রোধ। কাকে বলে আপেক্ষিক রোধ? দেখো, আপেক্ষিক রোধ এই এল এর মান যদি 1 বসাই, এর মান যদি 1 মিটার স্কোয়ার বসাই, তাহলে রো এবং আর কি হয়ে যায়? সমান। সেখান থেকে আমরা সংজ্ঞায়িত করবো। কীভাবে সংজ্ঞায়িত করবেন? লাল কালি দিয়ে সংজ্ঞায়িত করি, এটা না দিই হলুদ কালি দেন স্যার। রো সমান আমি কি লিখতে পারি না, আর এর মান লিখবো 1 মিটার স্কোয়ার, আর এটা লিখবো 1 মিটার। তাহলে এটা সমান আমি লিখবো রো সমান আর। এখান থেকে দেখো সংজ্ঞায়িত করা যায় যে রো এবং আর সমান কখন হচ্ছে, এভাবে খেয়াল করো। এই একটা পরিবাহী, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এর মধ্যে যে রোধ থাকবে ওই রোধে হবে রো। এটাই এখানে বুঝাচ্ছি যে 1 মিটার কি একক দৈর্ঘ্যে ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে ক্ষেত্রফলের মধ্যে যে রোধ থাকে তাকে যে রোধ থাকে তাকে আপেক্ষিক রোধ বলে।
দাঁড়াও, কথা আছে মেলা। এই আপেক্ষিক রোধ যা তুমি দেখলা, এই কালিতে বলে দিই, আপেক্ষিক রোধ কিন্তু বাবা, আচ্ছা বলো তো এই রোধের পরিমাণ, আমি ধরো এই রোধের পরিমাণ, 5 ওহম। কত ওহম? 5 ওহম বা 10 ওহম। তাহলে এর মধ্যে কতটি রোধ আছে? 5 ওহম। এটা হলো কার তৈরি? তামার। মনোযোগ দিও, এটা কার তৈরি? তামার। তাহলে আমি তামার একটুকু, আমি এটাও ধরো তামার, এটাও ধরো তামার, এটাও ধরো তামার। তাহলে এক থেকে যদি আমি এইটুকু অংশ কাটে নিয়ে আসি, এটার থেকে ওইটুকু অংশের মধ্যে যে রোধ পাবো, এটার থেকে যদি আমি এই বোর্ডই ধরো তামার, বোর্ড ধরো তামার, তাহলে এটার থেকে যদি আমি সেম অংশটুকু কেটে আনি, আমি রোধের মান আবার কত দেখব? সেম দেখব। তার মানে সকল তামার আপেক্ষিক রোধ সেম। দাঁড়াও, এখানে অনেক কথাবার্তা হতে পারে তোমার মনের মধ্যে, সেগুলো আমরা দিচ্ছি। তার মানে এটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে কীভাবে হতে পারে চেঞ্জ? একটাভাবে চেঞ্জ হতে পারে যে লোহার এতটুকু আর তামার এতটুকুর মধ্যে তো রোধ সেম নাই, সেম আছে। লোহার এতটুকু নেব, লোহার মধ্যে একরকম রোধ, তামার মধ্যে একরকম রোধ, অ্যালুমিনিয়ামের মধ্যে একরকম রোধ, একটা কার্বনের মধ্যে একরকম রোধ, একটার মধ্যে এক রকম রোধ। তার মানে তামার এটা আর লোহার এইটুকু আর তামার এইটুকুর মধ্যে রোধ সেম নাই, তাহলে আপেক্ষিক রোধ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে লোহার আপেক্ষিক রোধ একরকম, তামার আপেক্ষিক রোধ আর একরকম। তাহলে আপেক্ষিক রোধ ডিপেন্ড করতেছে উপাদানের উপর। উপাদান ভিন্ন তো আপেক্ষিক রোধ ভিন্ন। গেল। আর কীভাবে এটা চেঞ্জ করা যেতে পারে স্যার? আর একটা ভাবে তুমি এখানকার চেঞ্জ করতে পারবা। কীভাবে স্যার? যদি এখানকার তাপমাত্রা বাড়িয়ে দাও, তাহলে এর মধ্যেকার যে ইলেকট্রনগুলো আছে তার সংঘর্ষ বাড়ে যাবে, ইলেকট্রনগুলো কাপাকাপি বেশি করবি, সংঘর্ষ বাড়ে যাবে, ইলেকট্রন যাইতে বিঘ্নত হবে, রোধ বাড়ে যাবে। তার মানে কার কার উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ, তাপমাত্রা এবং উপাদানের পরে। তাহলে আপেক্ষিক রোধ উপাদান যতক্ষণ সেম এবং তাপমাত্রা স্থির, উপাদান সেম, তা আপেক্ষিক রোধ সেম হবে। চেঞ্জ করে একটাই হয়, হ্যাঁ, সকল তামার একই তাপমাত্রার রোধ সেম। কি রোধ? আপেক্ষিক রোধ, যেমন তেমন রোধ না, আপেক্ষিক রোধ সেম। তাহলে আপেক্ষিক রোধ তাপমাত্রা ও উপাদানের উপর নির্ভর করে, তাহলে আপেক্ষিক রোধ বলো তাপমাত্রা ও উপাদানের উপর নির্ভর করে। আমি একটু এক্সপ্লেন করতে চাই। স্যার এক্সপ্লেন করেন স্যার, আমি একটু এক্সপ্লেন করতে চাই। এইটা এই স্যার এইটা হ্যাঁ, কুতুস এইটা, আমি একটু এক্সপ্লেন করতে চাই। চলেন স্যার এক্সপ্লেন করেন, দেখি কি করেন। লা লা লা, ও লা লা লা, ও লা লা লা, হ্যাঁ স্যার, লা লা লা। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? এবার একটু খেয়াল করো বাবু, ওই যে পুস্কু ওটা পরে, আগে দেখলা ও পুস্কু পরে। আমি যেটা কাজ করি, কি কাজ? আমি এখানে খেয়াল করো, এখানে একটা পুচকু আঁকালাম। এই পুচকুর পৃষ্ঠতলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার আর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আর আমি এই 3 পুচকুই কিন্তু একই উপাদানের তৈরি, এবং এই পরীক্ষা নিরীক্ষা করতেছি কিন্তু একটা স্থির তাপমাত্রায়। আর 3 পুচকুই, এটা বড়, এটা মাঝারি, ওটা বেশি পুচকু, তাহলে এটা কিন্তু একই উপাদানের তৈরি। আমি দেখতে পাবো, কি দেখতে পাবেন? এর মধ্যে রোধ সাপোজ ধরো আছে, সাপোজ কিছু একটা রোধ আছে, এর মধ্যে কিছু একটা রোধ আছে, ওই রোধটাই কিন্তু কি রোধ? আপেক্ষিক রোধ। আমি যদি এখান থেকে কনসিডার না করে, কিউবের মধ্যে এখান থেকে কনসিডার না করে, এখান থেকে যদি আমি এটা কনসিডার করতাম 1 মিটার, তাও এর মধ্যে সেম পরিমাণ রোধই থাকতো, এখান থেকে সেম পরিমাণ রোধ থাকতো, এটার মধ্যে সেম পরিমাণ রোধই থাকতো। এটার মধ্যে যদি কনসিডার করি পুচ করে, এটার মধ্যে কনসিডার করলে বলো, এটার মধ্যে যদি কনসিডার করি পুচ করে, এই
এই এই এই এই এই এই এই এই এটার মধ্যে এই যে প্রস্তুত ক্ষেত্রফল এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, আর এই যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 মিটার। আমি দেখবো একটুকু রোধ ওটার মধ্যে রোধ সেম, কিন্তু সমস্যা কোথায় দেখো তো। সমস্যা হচ্ছে এটা হলো এর যে প্রস্তুত ক্ষেত্রফল এটা হচ্ছে ও আমরা একটু কালিটা চিকন নিতে হবে এবং এটা একটু চেঞ্জ করে দিতে হবে। ওকে স্যার, চেঞ্জ করে দিতে হবে। আমরা এটা আমি দেখতেছি 0.5 মিটার স্কোয়ার, আর ওই যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ ওই দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার, আর এর মধ্যে আমি রোধ দেখি যে হয় আছে 10 ওহম। কত? 10 ওহম। তাহলে স্যার এর মধ্যে রোধ 10 ওহম, এই 10 ওহমকে আমি আপেক্ষিক রোধ বলবো? তিনটের উপাদান আছে, এই দশমকে আমি আপেক্ষিক রোধ বলবো? অ্যান্সার হচ্ছে না। তখন কি করব? অর্থাৎ আমি কি বলতে চাচ্ছেন জানো? আমি বলতে এর থেকে যদি চিমটি দিয়ে অল্প একটু নিয়ে আসো, আর যদি বলো এখন বার করেন তো দেখি আর আপেক্ষিক রোধ বার করেন তো, কারণ চিমটিতে তুমি যখন এইটা নিয়ে আসবা প্রস্তুত ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার আর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তখন তো ওটা তো অবশ্যই ওর মধ্যে রোধ থাকবে, সেটা আপেক্ষিক রোধ। এবার চিমটিতে অল্প অল্প একটু অংশ আনতে করছেন, দেখেন তো এখন বলেন তো দেখি এখানকার আপেক্ষিক রোধ কত বলেন। তখন আমি এটা কনভার্ট করে নেব কিভাবে? এই যে এখন যেভাবে করব 0.5 মিটার ও 0.5 মিটার স্কোয়ার, এর মধ্যে রোধ করতে আছে বাবা 10 ওহম। কটি রোধ আছে বলো বলো, কটি রোধ আছে? 10 ওহম। অতএব 1 মিটার ও 1 মিটার স্কোয়ার এর মধ্যে রোধ করতে আসে, তাহলে 10 গুণন গুণন কে হবি স্যার? কি হবি? ভাগ হবি স্যার। ওরে দে 0.5 ইন্টু এটা দে 0.5। এ স্যার প্যাচ খেয়ে গেছে রে। আচ্ছা এটা দিয়ে কাটলে হচ্ছে ওপর হচ্ছে 10 10 দুটো 10 থাকে, তিনটে 10 থাকতেছে, তাহলে এটাতে কাটলে হচ্ছে 2, ওটা কাটলে 2 2 দুগুণে 4 আর 10 40। কত? 40 ওহম। কত? তুমি কি জানো কি স্যার এর মধ্যে কত আছে? ও স্যার তুমি কি জানো এর মধ্যে কত আছে? ও স্যার 40 ওহম। তুমি যদি থেকে চিমটি মারে আনো একটা বার করেন তো, আমি কি করবো? ওর মধ্যে যা রোধ আছে ওটা দেখে ওটাকে কনভার্ট করবো কিসে? 1 মিটার স্কোয়ার এবং 1 মিটারে কনভার্ট করবো করে আমি দেখবো যেটা পাবো ওটা হবে ওই পরিবাহী আপেক্ষিক রোধ। তাই তো বলা হয় আপেক্ষিক রোধ দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কারণ ওটা একটা কনভার্ট করে আমাকে দৈর্ঘ্য কত বানাতে হয়? 1 মিটার, আবার প্রস্থের ক্ষেত্রফল কত বানাতে হয়? 1 মিটার স্কোয়ার। এই জন্যই তো দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে না। তাহলে কার উপর ডিপেন্ড করে? বাদ বাকি থাকলো কোনটা? উপাদান আর তাপমাত্রা। তবে রোধ কিন্তু দৈর্ঘ্য, প্রস্থের ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান সবের উপর নির্ভর করে। বাট আপেক্ষিক রোধ কিন্তু দৈর্ঘ্য আর যেহেতু প্রস্থের ক্ষেত্রফল ফিক্সড তাই অপর নির্ভর করে না, বাদ বাকি যে দুটো থাকে উপাদান এবং তাপমাত্রা তার উপর নির্ভর করে। আমি এই কথাটা স্পষ্ট এবং ক্লিয়ার করে বলে দিছি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। VVI পরীক্ষা আসলে না পারলে কিন্তু আমার কোনো দোষ নাই। তুলে দাও তাড়াতাড়ি। তাহলে এই কথাটা একটু লিখে রাখো ভাই, আমার একটা সন্দেহ হচ্ছে, তো বাড়ি যে লিখবে না, আমার একটু সন্দেহ হচ্ছে, আমার একটু ছোট করে নিলাম, এই কথাটা একটু লিখে রাখো। জগতের এক এক পরিবাহীর আপেক্ষিক রোধ এক এক রকম। এক এক পরিবাহীর আপেক্ষিক রোধ এক এক রকম। তবে নির্দিষ্ট, তার মানে কি বোঝানোর চেষ্টা করলাম, তুমি বাসায় যায় বুঝো। নির্দিষ্ট মানে যে কোনো একটা পরিবাহীর আপেক্ষিক রোধ নির্দিষ্ট, তবে এক এক পরিবাহীর আপেক্ষিক রোধ এক এক রকম। লোহার জন্য একরকম, তার জন্য একরকম। তবে যে কোনো একটা পরিবাহী নিয়ে আলোচনা করলে ওই পরিবাহীর রোধ নির্দিষ্ট। শেষ। এবার লেখো রোধ
মনে রাখানোর চেষ্টা করা হচ্ছে, তোমার বিষয়গুলো যাতে মনে থাকে। রেজিস্ট্যান্স। এবার লাগো পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা আর কি? তড়িৎ পরিবাহিতা আর কি? পরিবাহিতা। এটা হলো কন্ডাক্ট্যান্স। না, পার্থক্য না। রোধ হলো আর, এর সাথে পরিবাহিতার সম্পর্ক হচ্ছে 1/G। এর চার। এবার জি এর সাথে সম্পর্ক হচ্ছে 1/R। এর চার। আমরা কিন্তু এখন আর সময় দেবো না, তোমাকে সাথে সাথে তুলতে হবে। এবার এর একক কি? রোধের একক কি? তাহলে রোধের একক, রোধের একক, একক কি? রোধের একক কি? রোধের একক হচ্ছে অ, হ আর ম, অথবা, মানে বা। হ্যাঁ, এই যে এই একটা সিগন্যাল দেওয়া হয়, এই এই এইটা, এটা, এইটা, এটা, আচ্ছা, এটা রোধের একক। তাহলে এর একক কি? পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক পরিবাহিতা। পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক। এর একক কি? একক। এর একক দেখো একটু, পরিবাহিতার একক। ইচ্ছা পরিবাহিতার একক দেখো, পরিবাহিতার একক হচ্ছে সি, দন্ত সকে সি, ময়কেরে মে, দন্ত নয়ে, দন্ত স, সিমেন্স, নট সিমেন্ট, সিমেন্স, সিমেন্স। বাহ, হে দেখো, আমাকে তাকাও, মজা, মোহ। হ্যাঁ, মহ, মহ, মহ কি স্যার? এটাকে উল্টে দিছি, ও এইচ এম, অহম। অহম রে এম এইচ ও বানাই দিছি, কারণ এটা উল্টো না, বিপরীত না? তাহলে মহ। বা, বা উল্টো তো, এই যে ওম চিহ্ন দিয়ে -1, এইটা। তাহলে তিনটা। এটার মধ্যে বাচ্চা বেড়ে আসবে, এর মধ্যে বাচ্চা একটা বেড়ে আসবে, যার নাম রো। রোর বিপরীত সিগমা। কি মা? সিগমা। তাহলে বাচ্চার মা সিগমা, 1/রো। ও স্যার, রো মানে কি স্যার? আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, এটার নাম রোধকত্ব। রোধকত্ব আগেও লিখে দিয়েছিলাম। ও মাই গড, একক কি? একক বোঝার জন্য আমার একটু পূর্বের পেজে যেতে হবে। এর একক কি বাবু? এখানে লিখে রাখতে পারো, এখানে লিখে রাখতে পারো। আপেক্ষিক রোধের একক কি? আপেক্ষিক রোধের একক এখান থেকে তুমি বুঝবা। দেখো তো, রো মানে কি গো? আর এ ডিভাইডেড বাই এল না? আর এর একক ওহম, এর একক মিটার স্কোয়ার, আর এল এর একক মিটার। কাটাকাটি করলে হবে ওহম মিটার। তাহলে একক কি হবে? ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক ওহম মিটার। তুলে নিছ? লাও, আপেক্ষিক রোধের একক ওহম মিটার। দ্রুত তোলো, ওহম মিটার তোলা শেষ? শাবাশ। হ্যাঁ, তাহলে এটার একক কি? ওহম মিটার। এটার নাম জানো? এর নাম আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা, পরিবাহিতা। এটার আরেক নাম, আরেক নাম কি স্যার? এটার নাম আপেক্ষিক পরিবাহিতা। এটার নাম হচ্ছে পরিবহকত্ব। পরিবহকত্ব স্যার ইংরেজি বলেন কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি স্যার একক বলেন, একক বলেন। এর একক, এর একক, একক হচ্ছে পার, যেহেতু এর উল্টোটা, তাহলে এটা হচ্ছে পার ওহম পার মিটার। দ্যাটস ইট। তাড়াতাড়ি করো। এটা হচ্ছে পরিবাহিতার একক। এটা হলো পরিবাহিতার একক। তাহলে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, মহ, পার ওহম, এগুলা।
আর এটার হচ্ছে আপেক্ষিক রোধের হচ্ছে ওহম মিটার, আর ওর হচ্ছে পার ওহম পার মিটার, কারণ এটার সাথে ওদের সম্পর্ক বিপরীত এই জন্য। আর সিগমার নাম কি? আপেক্ষিক পরিবাহিতা। এটার বাচ্চা হচ্ছে এটা, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর এটা হচ্ছে কি, এটার আরেক নাম হচ্ছে পরিবাহকত্ব অথবা কন্ডাক্টিভিটি। এর নাম তোমরা জানো কিন্তু, আপেক্ষিক রোধ, রোধকত্ব, আরেকটা লিখে দিয়েছিলাম রেজিস্টিভিটি, যাতে তোমাদের মনে থাকে রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি হচ্ছে কন্ডাক্টিভিটি, আর রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্টেন্স। এই যে মনে রাখার জন্য বললাম। তাহলে এডের বিপরীত এডে, আবার এর বিপরীত এডে, আবার অর বিপরীত অডে। রোধের বিপরীত পরিবাহিতা, আর রোধকত্বের বিপরীত পরিবাহকত্ব। অর্থাৎ তোমার মনে রাখানোর জন্য এই ব্যবস্থাগুলো করলাম, যাতে প্যাস না লাগে, ফাইন করে যাতে মনে থাকে। আমার প্যাস লাগতো ছোটোবেলায়, এই জিনিসটা যেই প্যাস লাগতো ছোটোবেলায়, তো ওই প্যাস থেকে বার আসার জন্য চেষ্টা করলাম। একক টেকক হাবি যাবে এগুলো নিয়ে প্যাস লাগতো ছোটোবেলায়। ওকে স্যার, ওকে স্যার, হয়েছে? তোলা শেষ, তোলা শেষ, সুন্দর সুন্দর সুন্দর, তোলা শেষ। এবার চলো, ওকে, এবার তাকাও, কথা হবি না একদম, কোনো কথা হবি না, একদম কথা হবি না প্লিজ। লাস্টের দিক কথাটা একটু ক্লিয়ার করে দিতে চাই। কোনো পরিবাহীর দৈর্ঘ্য, কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করলে ছাড় রোধের কি পরিবর্তন হবে? রোধের কি পরিবর্তন হবে? এইটা টেনে দ্বিগুণ করলে রোধের কি পরিবর্তন হবে? কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করলে রোধের কি পরিবর্তন হবে? ওকে, এটাই আমি কাপি মারব, মেরে এখানে পেস্ট করব। ফাইন ফাইন। এবার এখানে একটু দেখো, সুন্দর করে দেখবা, কথা হবি না একদম, সুন্দর করে দেখবা। কাহিনী আছে এখানে। পরিবাহীর দৈর্ঘ্য টেনে কয় গুণ করা হয়েছে? 2 গুণ। এই ধরনের কোশ্চেন করার জন্য আমাকে এই কাজ করতে হবে। দেখো একটু, যা এবারে কাজ করতে হবে। এটা হলো পরিবাহী আঁকানোর চেষ্টা চলছে, দেখো। এবার এক কাজ, এই ফাইন ফাইন, কি করলেন এটা? কাপি, ফাইন ফাইন, সেই ওকে। এবার শোনো, এটা একটা পরিবাহী, শুনছ? এটাকে যদি আমি দৈর্ঘ্য টানিয়ে যদি এমন পিক করি, দ্বিগুণ যদি করি, তাহলে খেয়াল করো, দেখো একটু, এই দৈর্ঘ্য টান মারমো কিন্তু, দেখো কি হয়, দেখো দৈর্ঘ্য কিন্তু টান মারমো কিন্তু, বাবা দেখিচ্ছ? কি হলো দেখছ? দেখছ 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 কি দেখিচ্ছ গো? দেখছ? কিছু বুঝলা? কিছু বোঝনি। দেখো, মেয়েরা যে রাবার দেয় মাথায়, যে খোপাল দেয়, ওটা একটু আজকে একটু টানবা, যত দিকে টানবা তত ডায়ামিটার কমতে থাকে, সরু হতে থাকে। যে কোনো একটা রাবারকে এদিকে যত টানবা, যত দৈর্ঘ্য বৃদ্ধি করবা, তত এটা সরু হতে থাকে। যে কোনো ইলাস্টিক, যে কোনো কিছুকে টানলে সরু হতে থাকে, যত এদিকে সরু হবি তত এর ডায়ামিটার কমতে থাকবে, অর্থাৎ এটা যত লম্বা হতে থাকবে তত সরু হতে থাকবে। বিষয়টা বোঝা গেছে? তো এটাই আমি তোমাকে বললাম
এখন কথা শোনো, ধরো এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এ এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আর দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ, দৈর্ঘ্য কত? এল। যদি এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় এ ড্যাশ, আচ্ছা এটা মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটা কাজ করে নেই, একটা কাজ করে নেই, আমরা বাইরে দেই। ওকে, বাইরে দেই। কি বাইরে দেবেন? তাছাড়া তোমরা এখানে দিতে পারবে না এদের। ওহো, আরেক ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হচ্ছে যেটা, সাবধান, এটা একটু দিকে সরাই নেই, সরাই নিলে তার এক ঝামেলা, ওটাও সরান লাগবে, ওটাও সরাইলেই। ওকে, সরাই নিচ্ছেন স্যার। ওকে, এটার দৈর্ঘ্য, এটা কত ধরলেন? এটার ধরলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আর দৈর্ঘ্য কত ধরলাম? এল। এর আপেক্ষিক রোধ ধরলাম রো, মনোযোগ, এর মধ্যে রোধ আছে হলো আর। এটাকে যখন আমি টানে এরকম করলাম, অর্থাৎ এই জিনিসের দৈর্ঘ্য যখন 12 করে ফেললাম, এটুকু হচ্ছে আমাদের 12, তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ ড্যাশ। তুমি যতই টানাটানি করো, তুমি সুইংগাম খাইয়ে, সুইংগাম মুখ থেকে বাইর করে ধরে টানবা, আজকে যত টানবা সুইংগাম যত লম্বাতে থাকবে তত দেখবা চ্যাপটা হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, বুঝতে পারছে? কিন্তু আবার যদি সুইংগামকে জোড়া মারো, দেখবো আবার ওই সুইংগামই পাইছো। অর্থাৎ এটা যতই টানাটানি করো, এই বস্তু পৃথিবীতে যে আয়তন দখল করে, আর আয়তন কমবেও না, বাড়বি না, আয়তন কি থাকবে? সেম। এটাই কথা। তাহলে বলো এইটা অবস্থায় আয়তন কত? মনোযোগ, এই অবস্থায় আয়তন কত? স্যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করলে কি পাবো? আয়তন। এই যে উচ্চতা আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এখানে আয়তন কত? v = 2LA ড্যাশ। দুই জায়গার আয়তন কি? সেম। দুই জায়গার আয়তন কি? তাহলে শর্ত মতে আমি কি লিখবো? শর্ত মতে আমি কি লিখবো? শর্ত মতে আমি লিখবো AL = 2LA ড্যাশ। আমি এ ড্যাশের মান দেখতে চাই, চলো দেখে আসি। এল এল কাট গায়া, কি কি কাট গায়া? এল এল কাট গায়া, তাহলে থাকে কি? থাকে হলো এ ড্যাশ হবি এ /2। কি কয়? হ্যাঁ সত্যি। দেখো এ ড্যাশের মান হবি এ /2। কত বি স্যার? এ /2। তাহলে এ ড্যাশের মান হবি এ /2। সত্যি কেন চেক করে দেখি, সত্যি কেন চেক করে দেখি। এ বাবু এর দৈর্ঘ্য কত? এ বাবু এর দৈর্ঘ্য কত? 12। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বললাম? a/2। এই যে এই টু কাটা গেলে থাকে কি? এল। আর ওদের ক্ষেত্রফল কত ছিল? আয়তন কত ছিল? এল। তাহলে এরটাও পরে কি থাকবি? এলই থাকবি। তার মানে কি? তার মানে আমি টেনে টুনে যাই করি না কেন, আমি যদি একে 3 গুণ দৈর্ঘ্য লম্বা করি, ওদের 3 গুণ কমে যাবে। অর্থাৎ এর 12 হলে ওটা বি a/3, কারণ এই যে 3 কাট গায়া। এটা যদি 4L হয়, ওটা বি a/4। ক্লিয়ার? এটা যদি 5L হয়, তাহলে ওটা বি a/5। যাতে 5 কাটে যায়, আবার যাতে আয়তন ওদের মতোই থাকে, কারণ এই আয়তন আর ওই আয়তন সেম। ওকে স্যার, বুঝছি স্যার, ফাইন বুঝছি স্যার, সুন্দর বুঝছি স্যার। ওকে, বুঝছো? সুন্দর। এবার একটুখানি খেয়াল করো, তাহলে স্যার আমরা কি চাই এবার খেয়াল করো। এর রোধ আর সমান আমি লিখতে পারি না, আপেক্ষিক রোধ, এটার আপেক্ষিক রোধ রো, তারপরে লিখতে পারি এল, তারপরে লিখবো এ ছাড়। এবার ধরো এর আপেক্ষিক রোধ ধরলাম রো, একই তো উপাদান সেম, তাহলে আপেক্ষিক রোধ কি হবে? সেম। তাহলে এর রোধ ধরলাম আর ড্যাশ। কি ড্যাশ? আর ড্যাশ। তাহলে বলো তো দেখি আর ড্যাশ কত হবে? ও স্যার আর ড্যাশ হবে, আর ড্যাশ রো, ধরো কত? 12, ক্ষেত্রফল কত? a/2। ও মা, এই 2 পড়ে গেল, তাহলে 4 রো L ভাগ এ। রো L ভাগ এ মানে কি রে? আর। তাহলে আর ড্যাশ, এটা মানে বলবো 4R। অর্থাৎ এর তুলনায় অর রোধ 4 গুণ বেশি। এর রোধ যা, তার থেকে 4 গুণ বেশি। এর রোধ 10 হলে অর হবে 40। আর যদি 5 হয়, ওটার হবে কত বি? এর 5 হলে ওটার কত বি বাবা? এটার 5 হলে ওটার বি 5 4 5 20 20। এটার একখানে না জ্বালা আছে, জ্বালা, হ্যাঁ জ্বালা। এই জ্বালা আমি তোমাকে বুঝাবো এটা দিয়ে। এটা একখান শর্টকাট আছে, আর শর্টকাট দিলে তো বর্তমান যুগের পোলাপান, ও মাই গড, SORT শর্টকাট। আমাকে শর্টকাট দিল বাবা,
ভাইয়া কত সুন্দর শর্টকাট মারি দেয়। এই শর্টকাটে সব শর্টকাটে জ্বালা আছে। তাহলে এই শর্টকাট কি? শর্টকাট হচ্ছে আর ড্যাশ সমান সমান এন স্কোয়ার ইন্টু আর। মার হাবা এন হলো যতক্ষণ বৃদ্ধি করা হবে, তাহলে কত 2 এর উপর স্কোয়ার ইন্টু আর, তাহলে মানে 4 আর। এটা হলো কি কাট? আরে কি খুশি, দেখো কি খুশি পোলাপান, শর্টকাট পাইয়া। ছাড়, শর্টকাট মারতে হবে, ছাড়। এটা হলো শর্টকাট। দাঁড়াও, এই শর্টকাটে জ্বালা আছে, শর্টকাটের জ্বালা আছে। শর্টকাট এর জ্বালা কি? শর্টকাটে তুমি যদি ম্যাথ করতে চাও, তাহলে আমি তোমাকে যেটা সাজেস্ট করবো, শর্টকাটটা করতে যাচ্ছে এটা বোঝার চেষ্টা করো, তাহলে আবার শর্টকাট দিয়ে তুমি সেফ জোনে থাকবা ম্যাথ করতে। না হলে কিন্তু শর্টকাট একটু যদি ম্যাথ এদি করে দেয়, শর্টকাট কিন্তু লং কাট হয়ে যাবে, ম্যাথ কিন্তু 0 পাবা। এবার একটু খেয়াল করো, তাহলে তার স্যার এই শর্টকাটটা আসছে কোত্থেকে? এই শর্টকাট এখান থেকে আসছে, খেয়াল করো। বাড়িরা, এভরিবডি, বাড়িরা এভরিবডি, ये ছাড় कुड़ी गल, या क्या हुआ? क्या गो ওটি আছে নাকি? ছি। এবার আমরা কাজ করি, দেখা যায়। ফাইন ফাইন, আসে এ আচ্ছে রে, বাস 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 বাস, লালালা সব লালালা করে ফেলবো, এরকম লালালা করে ফেলবো সব। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করো ভাই, এখানে একটু খেয়াল করো ভাই, এখানে একটু খেয়াল করো, একটুখানি খেয়াল করো। খেয়াল করছো? ওকে, খেয়াল করছো? ফাইন। এদিকে তাকাও, দেখো এই কোশ্চেনের প্যাটার্ন আমরা চেঞ্জ করে দেব। কি চেঞ্জ করবেন? কোশ্চেন প্যাটার্ন কি করবেন? আমরা এই কোশ্চেনটা দেখো কোথায় চেঞ্জটা করি। আমরা চেঞ্জ করব একটু লাল কালি দিয়ে। কি চেঞ্জ করবেন? আমরা চেঞ্জ করে দ্বিগুণ কাটমো, দৈর্ঘ্য টেনে আমি লিখবো এন গুণ করলে রোধের কি পরিবর্তন ঘটবে? তার মানে চেঞ্জ কোথায় করেছি? এন গুণ। আগে ছিল কয় গুণ? 2 গুণ। আমি জেনারেল বের করতে চাই, আর তাহলে তো আমার এই শর্টকাটটা বের আসার কথা, তাহলে তো শর্টকাটটা বের আসার কথা। চলো স্যার, তাহলে এটা কত? ধরো কত? এল, আর প্রশ্নের ক্ষেত্রফল কত? এ, কত? এ। ওকে স্যার, এ। আর এটা হলো এন এল, এইটুকু। তাহলে ভাই এটা হবে এ ভাগ এন। কারা বুঝছো, কারা বোঝনি? আরে ভাই এটা যত গুণ এটা তত নিচে নামে। এটি 4 থাকলে ওটা হবে a/4, তাই তো? আচ্ছা, সত্যি কিনা স্যার? এটা সাথে গুণ করো এল, এন এন কাটে যাবে এল, তাহলে এটা আয়তন কত? এল। তাহলে হলেই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা আপেক্ষিক রোধ রো, অরিজিনাল রোধ এটা, আর আপেক্ষিক রোধ রো, আর অরিজিনাল রোধ আর ড্যাশ। ছাড়, এবার একটু খেয়াল করো বাবা, খেয়াল করো। তাহলে আর মানে আমি কি বলবো? আর মানে আমি বলবো রো এল ডিভাইডেড বাই এ। আচ্ছা, এখানে খেয়াল করো। আর ড্যাশ মানে কি বলবো? আর ড্যাশ মানে আমি বলবো রো, ইয়েস, এটি বলবো এন এল, নিচে বলবো এ বাই এন। এন লাভ দিয়ে পড়ে গেল, তাহলে এন উপরে গেলে এন স্কোয়ার রো এল ডিভাইডেড বাই থাকলো এ, এ রো এল এন এন, আর না, তাহলে আর ড্যাশ সমান তুমি বলতে পারছ এন স্কোয়ার ইন্টু আর। এর থেকে হচ্ছে শর্টকাট। এই যে শর্টকাটটা এর থেকে আছে, এই শর্টকাটটা ইউজ করতে হয়, এই শর্টকাটটা ইউজ করতে হয়। কিন্তু শর্টকাট ইউজ করার জ্বালা কোথায়? ও তো ব্যাক করলে যায় শর্টকাট ইউজ করবে, তাই কিন্তু এত কিছু মনে রাখবে না। ওর টার্গেট খালি এটি, কয় গুণ? দ্বিগুণ। ওর টার্গেট খালি এটি, কয় গুণ? এন গুণ। কয় গুণ? দ্বিগুণ। ওর টার্গেট খালি ওটি, যে কত গুণ। তার মানে ওই দ্বিগুণ থাকলে তুই কত খোঁজার চেষ্টা করবি? 4R। 3 থাকলে কত খোঁজার চেষ্টা করবি? 9R। 4 থাকলে কত খোঁজার চেষ্টা করবি? কিন্তু যদি এই প্রশ্নটাই এইভাবে ঘুরে দেয়,
কিভাবে ঘুরে দেয় স্যার? এভাবে যদি ঘুরে দেয় যে কোনো পরিবাহীকে চাপ দিয়ে এর ক্ষেত্রফল দ্বিগুণ করলে রোধের কি পরিবর্তন হবে? এখন ওই ব্যাকল কি করবি, রোধের কি পরিবর্তন হবে, ও দেখো কি করতে পারে, কি পরিবর্তন হবে। এবং ওর ধারণা আমার অঙ্ক হয়ে গেছে, কিন্তু অঙ্ক কিন্তু হয়নি, পরিবর্তন হবে। কারণ এখানে আমি টার্গেট করছি কাকে? ক্ষেত্রফলকে। ওই তো আর শর্টকাট দিত ক্ষেত্রফল হ্যান দেন হলে তো চিন্তা করেনি, ও খালি চিন্তা করছে কি যে দ্বিগুণ আছে তে মারে 4L 4R, কিন্তু আসলে 4R হবি না, R/4 হবি। তার মানে এটা একটা ট্র্যাপ। তা শর্টকাটে জ্বালা আছে, তো শর্টকাটটা করতে খাচ্ছে এটা বোঝা লাগবে, তাহলে আবার শর্টকাটে জ্বালা নাই। হ্যাঁ স্যার, তাহলে এটা কী হবি নি স্যার? এবার এটা হবি, আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো, ফ্রি হ্যান্ড তোমাকে বোঝানোর চেষ্টা করবো। ক্ষেত্রফল কত হয়েছে? আগে ছিল এটা, এদিকে চাপ মারো, তাহলে এদিকে যত আসবে তত এদিকে চাপ মারছো চাপ মারছি ছাড়, তাহলে এটা হয়ে গেছে বড়, তাহলে এটা কত হলো A, আর এটা হয়ে গেছে 2A। তোমরা জানো না আয়তন যদি কি থাকে সেম, তাহলে এই যার দৈর্ঘ্য কত L, তাহলে ওই যার দৈর্ঘ্য কত হলে এখানে আয়তন কত L, ওখানে দৈর্ঘ্য কত হলে L হবে, তাহলে L/2। ইয়াচ, এখন তুমি শর্টকাট ইউজ করতে পারবা, R = R' n² R। এবার তুমি এখন এই সূত্র কিন্তু দৈর্ঘ্যের জন্য, ক্ষেত্রফলের জন্য না। তাহলে এর থেকে ওটি গেলে দৈর্ঘ্য কি হলো? হাফ হয়ে গেল। কয় গুণ কমলো? হাফ গুণ হলো। কয় গুণ হলো? হাফ গুণ হলো, 2 গুণ হলো না, হাফ গুণ হলো। তখন এর বসে 1/2, তারপর স্কোয়ার ইন্টু R। হ্যাঁ, তাহলে R/4। এই যে, তাহলে মাথায় নিতে হবে ওটা, কিন্তু খালি ওই যে দ্বিগুণ মার খেয়াল করতে হবে ওই সূত্রটা কার জন্য? দৈর্ঘ্যের জন্য। এই জন্য আমরা এই শর্টকাটের মধ্যে আবার এখানে লিখেও দেব, এখানে এর পরিচয়, জাস্ট এর পরিচয়, দৈর্ঘ্য যত গুণ হয়, দৈর্ঘ্য যত গুণ হয়, এটা হচ্ছে এর পরিচয়। দ্যাটস ইট। সেটা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। হ্রাস হলে 1/2 দেবো, বৃদ্ধি হলে তত গুণ দেবো। তাহলে দৈর্ঘ্য যত গুণ হয়, দৈর্ঘ্য ফোকাস, ক্ষেত্রফল চেঞ্জ করে দিলেই ট্র্যাপে পড়ে গেল। চলো